কতজন শহীদ হয়? সেখানে প্রায় কম করে আমার সাথে লোক ছিল প্রায় ২০-২৫ জন। কেন আন্দোলনে গিয়েছেন আপনি? আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তো দেশের মানুষ যুদ্ধ করতে গিয়ে গুলি খেয়ে তারা মারা যাচ্ছে, আমি ঘরে বসে থাকবো, এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। ৫ আগস্ট ঐতিহাসিক এবং গৌরবময় একটি দিন, যেদিনে নতুন বাংলাদেশ পায় এদেশের মানুষ। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেটি সূচনা হয়েছিল তার বিজয় আসে এদিনে। এই যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকে হতাহত হয়েছেন, কেউ হারিয়েছেন বাবা মা, কেউ হারিয়েছেন সন্তান, বোন হারিয়েছেন ভাইকে। আবার অনেক পরিবার এখন আহত হয়ে পঙ্গু অবস্থায় দিন কাটছে। তারা বুলেটের আঘাত নিয়ে দিন পার করছে। তাদেরই একজন আমাদের এই আজকের সময়ের পডকাস্টে অতিথি হিসেবে এসেছেন। তিনি হচ্ছেন খোকন চন্দ্র বর্মন। গত ৪ মাস ধরে হাসপাতালে বুলেট যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন। এই খোকন চন্দ্র বর্মনকে নিয়ে আজকের আমাদের এই আলোচনা। আপনাদেরকে স্বাগতম আমাদের সময়ের পডকাস্টে। খোকন ভাই, এখন কেমন কাটছে আপনার দিনগুলো? আমার দিনগুলো এখন অনেকটা ভালোই কাটতেছে। যেমন আগে তো আমি অনেক সুস্থ ছিলাম, তো সেই স্মৃতিগুলো এখনো আমার চোখের সামনে ভাসে। কিন্তু সেসব মনে করে আমার কিছু আসে যায় না। কিন্তু এখন সেই ৫ই আগস্টের দিনটা মনে হলে আমার কাছে খুবই খারাপ লাগে। কারণ সেদিন এই পুলিশ যখন আমরা ঢাকায় থানা ঘেরাও করেছিলাম, পুলিশ বের হয়ে আমাদের উপর যেভাবে ফাঁকির মতো গুলি চালালো, এমনকি ওই ঢাকায় ফেরার দিকে গিয়ে আমরা প্রায় অনেক ছাত্র ভাইরা, এমনকি আমি সহ সেখানে উপস্থিত ছিলাম ওই ফেরারের গোড়ায়। এটা কি মানে সরকার পতন যখন হয়, যখন শেখ হাসিনা সরকার পালিয়ে গেল ভারতে, ঠিক সেই আগের মুহূর্তে ঘটনা এটা? হ্যাঁ, ঠিক সেই মুহূর্তের ঘটনা। যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায়, হুম। ঠিক সেই সময়কার কাহিনী আমাদের সাথে ঘটে যাওয়া কাহিনীটা আমি সেই সময়ের কাহিনীটাই বলতেছি। মানে আপনি সেদিনই আহত হয়েছেন? হ্যাঁ, আমি সেদিনই আহত হয়েছি। ৫ই আগস্ট ঢাকায় থানার সামনে পুলিশ ঢাকায় থানা থেকে বের হয়ে আমাদের উপর ফাঁকির মতো গুলি চালায়। এমনকি সেই গুলির সঙ্গে আমাদের সাথে যারা ছাত্র ভাইরা ছিল, সেখানে আমরা অনেক লোক ছিলাম, তারা নিজ নিজ গাড়িতে এক এক করে এক এক জায়গায় গিয়ে আর কি নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। আর আমরাও আর কিছু ছাত্র ভাইরা ঢাকায় গিয়ে ছিল খামরা, সে জায়গায় অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ সেখানে গিয়েও আমাদের উপর নির্মমভাবে গুলি করে। এমনকি আমি সেখান থেকে দৌড় দেওয়াকে আমার পায়ে এবং হাতে গুলি লাগে। আমি সেখান থেকে দৌড় দিয়ে একটা ওখানে অনেক মাছের গামলু রাখা থাকে, তো সেখানে আমি বসেছিলাম। এক পর্যায়ে পুলিশ সেখানে গিয়েও আমাকে গুলি করে খুব কাছ থেকে আমার মুখে। আর ওই যে সিরিয়ালের সামনে যে গুলি করেছিলেন, সেখানে থাকা সবগুলো ভাই শহীদ হয়ে যায় সাথে সাথে সেখানেই। কতজন শহীদ হয়? সেখানে প্রায় কম করে আমার সাথে লোক ছিল প্রায় ২০-২৫ জন। সেখানে ২০-২৫ জন, মানে একেবারেই হ্যাঁ, পরপরই ওই হচ্ছে যে সিরিয়ালে ওখানে যারা শহীদ হয়ে ছিল যান। ওনারা সবাই সেখানে শহীদ হয়ে যায়। ওই সিরিয়াল ওই জায়গায়, ওখান থেকে মনে হয়তো আমি একাই গেছে গিয়েছিলাম। আপনার মুখে মানে গুলি লেগেছে কিভাবে? আমার মুখে আমি ওই যে বললাম, আমি যখন দৌড় দিয়েছিলাম, তখন দৌড় দিয়ে আমি একটা মাছের গামে ঘাসের ওই জায়গায় বসেছিলাম। কিন্তু পুলিশ সেখান থেকে গিয়ে আমাকে খুব কাছ থেকে মুখের উপর হয়তো আমার মাথায় গুলি করতে চাইছিল, কিন্তু ভাগ্যবশত গুলিটা আমার মাথায় লাগে, মুখে লাগে, যার কারণে আমার মুখের আজকে এই অবস্থা। এই দেখেন আপনারা, এই দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আচ্ছা, এই অবস্থা হয়ে যায়। এটা মানে ছড়া গুলি লেগেছে, মানে হ্যাঁ, বিভিন্ন। স্টেরয়েড খরাগুলি লাগার ফলে খুব কাছ থেকে গুলিটা করেছিল, যার কারণে লাগার ফলে মুখের ভিতরে সেটা ভাস্ত হয়ে যায়। আর ভাস্ত হয়ে যাওয়ার কারণে আমার হারিয়ে যায় এক চোখ, হারিয়ে যায় নাক, হারিয়ে যায় আমার দাঁত, হারিয়ে যায় আমার জিহ্বার কালো, হারিয়ে যায় আমার ঠোঁট। যখন গুলিটা লেগেছে হ্যাঁ, তখন আপনার কাছে কি মনে হয়েছিল? মানে আপনার মানে কষ্টটা কতটুকু, হ্যাঁ, যন্ত্রণাটা যে সময় কতটুকু মনে আমার হচ্ছে? মুখে গুলিটা লেগেছিল, সেই সময় আমি মানে কেমনটা ভোট করে যায় যে আমার মুখে গুলি রাখে কিনা। আমি সেই সময় ওখানে বসেছিলাম, এমনকি আমি জ্ঞান হারাই নেই।
কিন্তু কালকে হওয়ার পর আমার শরীরে থেকে যে রক্ত পড়তেছিল, আমার রক্ত শূন্যতায় আমি মানে আমার খুব যন্ত্রণা হচ্ছিল। আমি সেখান থেকে মানে বসে থাকতে পারতেছিলাম না। মানে তখন আমি আশেপাশে সেখান থেকে যারা ছিলেন হ্যাঁ, তারা কি কেউ আপনাকে উদ্ধার করতে হ্যাঁ, আসেনি হ্যাঁ, এরকম? আমি বলতেছি সেখান থেকে আমি ওই ডাক্তারের চেয়ারের মাঝখান থেকে আমি নিচে নেমে আমি ছাত্র ভাইদের কাছে হাত উঁচু করে হেল্প চাই। তখন ছাত্র ভাইয়েরা এসে আমাকে সেখান থেকে হেল্প করে। এমনকি আমি আমার নিজের ফোন বের করে সিঙ্গার লক খুলে দিই। তারপরে তারা তারা আমার আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে। এখন আপনার কথা বলতে কষ্ট হয়? এখন আমার কথা বলতে কষ্ট হয় না, তবে আমার কথা ক্লিয়ারটা বোঝা যায় না। আমার ভাইদের আমার কথা বুঝতে অনেকটা কষ্ট হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়? না, নিঃশ্বাস নিতেও কষ্ট হয় না। নিঃশ্বাস নেওয়ার জন্য এগিয়ে গেছেন। আপনার কি আমরা যতটুকু জানি যে আপনাকে বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তো আপনার মুখে এখনো ভেতরে অনেকগুলো স্প্লিন্টার রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, এখনো তো আছে। ডক্টর কি বলেছেন? এগুলা কি এখনো যন্ত্রণা করে এবং এগুলো কি বের করতে আপনার জীবন কি কখনো বিপন্নের দিকে যাবে কিনা এরকম কি কোনো কিছু বলেছেন ডক্টর? না, ডক্টর ছাড়া এসব কিছু বলে আশ্বাস নাই। দিয়েছেন? তবে আমাকে আশ্বাস দিয়েছেন যে তোমাকে উন্নত মানের চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হবে। এমনকি সেটার কাজ করতেছে। আজকে প্রায় ৪ মাস আজকে ১৪ তারিখ হয়ে গেছে। সেদিন থেকে আমারে যখন আমার খুব খারাপ একটা অবস্থা ছিলেন, ঢাকা ডেন্টালে তো আমার অবস্থা খুবই খারাপ ছিলেন। তো সেখান থেকে আমাকে যখন জাতীয় বাউল অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ট্রিটমেন্ট করা হয়, তখন এখানকার ডাক্তার সাহেবদের ভালো একটা ট্রিটমেন্টের হুম। কারণে আমি অনেকটাই সুস্থ হই। যার কারণে আমি এখন আপনাদের মাঝে কথাবার্তা বলতে পারতেছি। এখন মোটামুটি অনেকটাই সুস্থ। আর এই যে তখন আমি সেই সাহেবদের মুখ থেকে শুনতে পাই যে আমাকে উন্নত মানের চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে। আমরাও দোয়া রাখি যে আপনি সুস্থ একটা জীবন পান। কিন্তু আপনার এই জীবন আর আগের জীবনে কতটুকু আপনার পূর্ণতা অপূর্ণতার রয়েছে আপনার কাছে মনে হয়? আমার জীবনে আমি কোনো অসুবিধা নাই। কারণ আমি আমার দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। এজন্য আমি আমার নিজেকে গর্বিত বোধ করি। তাই কোনো অসুবিধা বোধ করি না। এখন আমার এখানে একটা ছোট চাওয়া আছে যে মাননীয় সরকার খালেদা জিয়ার কাছে আমার একটা রিকোয়েস্ট, যেন আমার যে আরও আহত ভাইয়েরা আছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা এমনকি বিনামূল্যে যে চিকিৎসা দিচ্ছেন তার জন্য মাননীয় সরকার উপদেষ্টা খালেদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ। এমনকি এই উন্নত মানের চিকিৎসাটা তারা খুব দ্রুতই পাচ্ছে কিনা সেই বিষয়ে যদি মাননীয় সরকার উপদেষ্টা বেগম নির্দায়িত্বে খতিয়ে দেখতেন, তাহলে হয়তোবা আমার আহত যে ভাইয়ের রোগীরা আছেন তারা হয়তোবা খুব দ্রুতই সুস্থ হয়ে আবার তাদের মায়ের বুকে ফিরে যেতে পারত। এই যে আপনি শুরু থেকেই আন্দোলনে ছিলেন, হ্যাঁ। কেন আন্দোলনে গিয়েছিলেন? আপনার কাছে কি মনে হয়েছিল যে এই আন্দোলনে গেলে আপনার এই জিনিসটা আপনি পাবেন বা কি জন্য আন্দোলনে গিয়েছিলেন? আমি আন্দোলনে কোনো কিছু খাবো কিংবা কে আমাকে কি দিবে না না দিবে আমি সেই আশা করে আন্দোলনে থাকি। আমি শুরুতেই আপনাকে বলেছিলাম যে আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তো আমার দেশের মানুষ যুদ্ধ করতে গিয়ে গুলি খেয়ে তারা মারা যাচ্ছে, আমি ঘরে বসে থাকবো। এটা আমার আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। যে আমিও তো একজন মানুষ, সবচেয়ে বড় মানুষ। এই দেশে রাষ্ট্র হলে সবাই একসাথে বাঁচবো, আমি ওকে সবাই একসাথে মারা যাবো। আমি এটা ভেবেই আমি ফকিরগিরি আন্দোলনে গিয়েছিলাম। এমনকি ফকিরবাড়ির মতো ফাঁসের আবেগকেও আমি আন্দোলনে গিয়েছিলাম। তো প্রতিদিন যে আন্দোলনে গিয়েছিলেন, হ্যাঁ, আমরা যেটা বলি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যে নির্বিচার যে গুলি চালিয়েছে তারা, তাদের যে নির্মমতা, নৃশংসতা শেখ হাসিনা সরকারের যেটা ফুটে উঠেছিল। যেমন আপনার মুখের অবয়বেও কিন্তু এটা বোঝা যায় যে জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকার দমন-নিপীড়ন কতটা চালিয়েছিল, কতটা নির্মমভাবে চালিয়েছিল। তো সেই সময় আপনার এমন কোনো দিন মনে হয়নি যে এটা একটা চরম একটা অন্যায় হচ্ছে, সেই দিনের একটা কথা বা এবং সেই দিনের কোনো ভাই আপনার সামনে প্রাণ দিয়েছে, সেরকম একটা অ স্মৃতি আপনার কাছে চোখে কখনো ভাসে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। আমি শুরু থেকে আন্দোলনে গিয়েছিলাম। তো শুরু থেকেই তো এতটা ছিল না। যখন নারায়ণগঞ্জ ১৯ তারিখে এক
কাকু ভাইয়ের এখান থেকে ঘুরে লেগে সেখান থেকে বের হয়ে যায় নারায়ণগঞ্জ এই আপনার ঘাটকুড়ি এমনকি ঘুরে করে ভাগাভাগি সেই দিদির ক্যান্সার সামনে এক ভাই এদিকে ঘুরে গিয়ে এদিকে বের হয়ে যায় সেই কাহিনিটা আমার চোখের সামনে ঘটে যাওয়া কাহিনি আমি আরও বলতে চাই যে এই খোলাকার শেখা খেলা এই কাহিনিটা না করেও থাকতো ওই দিকে আমাদের কাছে খবর থাকতো তাহলে আমরা সরকার খবর রেড়ে দিতাম এমনকি তাকে আমরা শুরু করে দিয়েছি যে আপনার ভুল শুনতে নেন সে তার ভুল শুনতে নেয়নি সে আরও তার খুলিগাড়িকে খেকিয়ে দিয়েছেন রানিয়ে দিয়েছেন আমাদের উপর নিরীহভাবে গুলি করার অর্ডারও দিয়েছেন তো সেদিক থেকে এই শেখ হাসিনার সরকার খোলাখানের সরকার সত্যি এরও একটা দিক হলো যে রাষ্ট্র হলে সবাই একসাথে লাগবো আর ওকে লড়ে গেলে সবাই একসাথে লড়ে যাবো তার হলো এই খোলাখার শেখ হাসিনাকে এই দেশে থাকতে দেবো না। আচ্ছা, এখন তো নতুন বাংলাদেশ, আপনাদের রক্তের বিজয়ের নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। এই নতুন বাংলাদেশের সামনের দিনগুলো কেমন দেখতে চান আপনারা? আমি বলতে চাই যে আমার যে সকল ভাইয়েরা শহীদ ভাইয়েরা কাদের রক্তের রাঙা এই খোলার বাংলাদেশ, এই খোলার বাংলাদেশে নতুন করে আমার কোনো খোলাকার গণলেখ আমরা সেটা হতে দিব না। এমনকি যেখানে যেখানে খোলাকার গণলেখে কাদেরকে গ্রহণ করার জন্য আমরা সেখানে প্রস্তুত থাকবো। এমনকি খোলে শেষ শিক্ষা থাকা পর্যন্ত আমরা সেই যুদ্ধ চালিয়ে যাবো। আর সেটাকে আমি এটা বলতে চাই যে এই খোলাকার শেখা খেলা আরেক দেশের বসে থেকে আমাদের দেশকে নিয়ে যে একটা ষড়যন্ত্র করতেছেন কিন্তু খোলাকারের মাধ্যমে সেই খোলাকারদেরকে খুঁজে বের করে তাদের একটা নিরীহ সাক্ষী দাঁড়ি করতে হবে। খোকন ভাই, আপনার এই জীবনে এখন পর্যন্ত কোনো কথা কোথাও কখনো বলেননি, কিন্তু সেটি আপনি বলতে চান বা এমন স্বপ্ন আপনার ভবিষ্যতে, সেটি আপনি আমাদের মাধ্যমে প্রকাশ করতে পারেন। আমার স্বপ্ন আমি এটাই এখন আমার স্বপ্ন যে আমি কেন সুস্থ হয়ে আপনাদের মাঝে স্বাভাবিক জীবনযাপন করতে পারি, এমনকি আমার মা বাবাকে নিয়ে আমি একসাথে আমার দেশের বাড়িতে একসাথে থাকতে পারি, এরকম একটা স্বপ্ন নিয়ে রেখে রাখি। তার কারণে এখন আমার আশা আছে, এমনকি সৃষ্টিকর্তা আশীর্বাদে আমি এখন পর্যন্ত অনেকটাই সুস্থ আছি। এমনকি সামনেও আমি সাহস রাখি যে আমি সুস্থ হয়ে যাব। তো সেক্ষেত্রে আমি এটাই আশা করি যে আমি খুব দ্রুতই সুস্থ হয়ে আমি আমার বাবা মাকে নিয়ে সুন্দর একটা জীবনযাপন করবো, এটাই আমার আশা। আপনার এই প্রত্যাশা পূরণ হোক, আমরা এই আশা রাখি। এবং শুধু খোকন ভাই নয়, যারা এখন পর্যন্ত আহত রয়েছেন, যারা চিকিৎসাধীন, তাদের কিন্তু প্রতিটা দিন বিভীষিকাময় কাটছে। তারা যন্ত্রণা নিয়ে কাটাচ্ছেন, এক একটি সময়, এক একটি প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ তাদের কাটছে সেরকম যন্ত্রণায়। তা আমরা চাই যে সরকার খুবই দ্রুত, খুবই শিগগিরই এসব পরিবারের পাশে দাঁড়াবেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন। এই বলে আজকে শেষ করছি আমাদের সময় পডকাস্ট। পরবর্তী কোনো আয়োজনে আবারও দেখা হবে আপনাদের সাথে।